যে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্বজুড়েই যেন বেজে উঠেছে যুদ্ধের দামামা। গত কয়েক বছর ধরে ধিক ধিক করে জ্বলতে থাকা ভূ রাজনীতির আগুন এবার দাবানলে পরিণত হয়েছে। তার মধ্যে ইরান ইসরায়েলের সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইর মৃত্যুর পর ফুঁসছে ইরান। ইতিমধ্যে ইরানের সামরিক পদক্ষেপ এক নয় দুই নয়, একেবারে সাতটি দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। ইরানের এই বহুমুখী আক্রমণ কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের মানচিত্রটাই? কারণ আপনারা জানেন যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানে খামেনেইর মৃত্যুর পর ইরান পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েলের পাশাপাশি কিন্তু দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে। দুবাই এবং আবুধাবিতে একের পর এক বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। জর্ডন তাদের আকাশসীমায় কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলেই খবর। আর বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারের রাজধানী দোহাতেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুয়েতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মেজর কমব্যাট অপারেশন শুরুর ঘোষণার পরপরই তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোর সামরিক এবং প্রশাসনিক কেন্দ্রে শক্তিশালী হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর এর পাল্টা জবাব দিতেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে এই বিশাল আক্রমণ শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েল ইতিমধ্যেই দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে, নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। রবিবারও ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবার বিকেলে জেরুজালেমের কাছে এক আবাসনে ক্ষেপণাস্ত্র হামলায় 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবার ইসরায়েলের বেইত শেমেশ শহরেও ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আমেরিকার যুদ্ধ জাহাজবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনেও একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে আয়াতুল্লাহ আলী খামেনেইর দেখানো পথেই চলবে তারা। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের এমন অবস্থা করবে যে তারা আর পালানোর পথ খুঁজে পাবে না। অর্থাৎ খামেনেইর মৃত্যুর বদলা যে ইরান নেবেই তা একরকম পরিষ্কার। আর এর মধ্যে আবার জড়িয়ে পড়েছে লেবানন। রবিবার গভীর রাতে ইসরায়েলকে নিশানা করে পরপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার ভোর থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীও প্রত্যাঘাত শুরু করেছে। হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে এবার লেবাননের রাজধানী বেইরুটে বোমা ফেলেছে ইসরায়েল। ইরানি সেনাদের সদর দপ্তর মার্কিন হামলায় গুড়িয়ে গিয়েছে বলে দাবি করেছে আমেরিকা। অন্যদিকে ড্রোন আছড়ে পড়েছে সাইপ্রাসের ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতেও। এই আবহে রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রয়োজনে ইরানে আরও 4 থেকে 5 সপ্তাহ হামলা চালানো হতে পারে, তাতে নাকি আমেরিকার কোনো সমস্যা হবে না। পাশাপাশি জানিয়েছেন ইসরায়েলও ইরানের ওপর হামলায় মার্কিন সমর্থন পাবে। তবে ট্রাম্প জানিয়েছেন ইরানকে শিক্ষা দিতে পশ্চিম এশিয়ার অন্য আরব দেশগুলো মার্কিন সেনার সঙ্গে যুদ্ধে যোগ দিক, তা তিনি চান না। তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের সেনাই নাকি যথেষ্ট। এদিকে আবার ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রনেতারা রবিবার জানিয়ে দিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ওই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে প্রস্তুত। একই সঙ্গে তারা আমেরিকা এবং মিত্র শক্তিগুলোর পাশে থাকার কথাও জানিয়েছেন। অন্যদিকে দাবি করা হচ্ছে যে এই 3 দিনে ইরানের যুদ্ধের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 555 জন, আহত কয়েক হাজার। যত সময় যাচ্ছে উত্তরোত্তর খারাপ আকার ধারণ করছে গোটা পরিস্থিতিটাই। এই আবহে আবার শোনা যাচ্ছে ইরানে নিযুক্ত আমির শাহীর কূটনীতিকদের প্রত্যাহার করার পাশাপাশি তেহরানে থাকা দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে গত কয়েক দশক আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর আমির শাহী কখনোই ইরানে থাকা তাদের দূতাবাস বন্ধ করেনি। এই প্রথম কিন্তু তারা সেই পথে হাঁটল। প্রতিবেশীদের ওপর হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়ে ইরানকে সতর্ক হওয়ার বার্তাও দিয়েছে আমির শাহী। ইরানকে স্পষ্ট ভাষায় তারা বার্তা দিয়েছে যে হুঁশে ফিরুন, আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার, প্রতিবেশীদের সঙ্গে নয়। আর এই আমির শাহীর পাশে দাঁড়িয়েই ইরানের হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে মুহূর্তে
মধ্যপ্রাচ্যে এই রণংদেহী পরিস্থিতি, ঠিক সেই আবহে আবার যুদ্ধে জড়িয়েছে আরও দুটো ইসলামিক দেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। এ বিষয়ে সবিস্তারে আপনাদের আগেই জানিয়েছি। আর সেই যুদ্ধ কিন্তু এখনো থামেনি। রবিবার গভীর রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নূর খান বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। আপনাদের মনে আছে নিশ্চয়ই, পাকিস্তানের এই নূর খান বিমান ঘাঁটিটি ওই অপারেশন সিঁদুরের সময় গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। পরে পাক সরকার আবার সেটিকে মেরামত করলেও শেষ রক্ষা হলো না। এ বিষয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত কয়েকদিন ধরে পাকিস্তান যেভাবে আকাশপথে লাগাতার হামলা করেছে তার পাল্টা হিসেবে নূর খান বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে তারা। সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স ট্রেন্ড চলছে যে ওয়ার্ল্ড ওয়ার 3। এই ট্রেন্ড ফলো করেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছবি এবং ভিডিও শেয়ার করছেন নেট নাগরিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তৃতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ ট্রেন্ডে চলে এলো? তাহলে কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? এই ট্রেন্ডেই অনেকেই আবার প্রার্থনা করে লিখছেন, হে আল্লাহ, সৌদি আরব সহ প্রতিটি মুসলিম রাষ্ট্রকে রক্ষা করুন, সকল মুসলিম এবং প্রতিটি নিরাপরাধ প্রাণকে সুরক্ষা দিন, তাদের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দান করুন এবং তাদের দেশগুলোকে ওয়ার্ল্ড ওয়ার 3-র ক্ষতি থেকে মুক্ত রাখুন। এই উদ্বেগ আবার অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছেন প্রখ্যাত রুশ দার্শনিক এবং রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন, যাকে আবার ওয়েস্টার্ন মিডিয়া ওই পুতিনের ব্রেন বলেই মনে করেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বৈশ্বিক শক্তির ভারসাম্য দ্রুত কিন্তু বদলাচ্ছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির একটি পোস্টে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আবার তার সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী রাশিয়ান মিত্রদের একে একে ধ্বংস করা হচ্ছে। তার মতে সবকিছু স্বাভাবিক আছে, এমন ভাবমূর্তি তৈরি করার সময় শেষ, কারণ ভবিষ্যতে রাশিয়াই পরবর্তী লক্ষ্য হতে পারে। তিনি আরও জানিয়েছেন যে বৈশ্বিক শক্তির ভারসাম্য অনেকটাই নির্ভর করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস কতদিন টিকে থাকছে তার ওপর। তার যুক্তি, যদি ইরান শক্ত অবস্থানে থাকে তাহলে বিশ্ব রাজনীতির দিক পরিবর্তন হতে পারে, আর যদি ইরান ভেঙে পড়ে তার পরবর্তী আঘাত অন্য শক্তির ওপর আসবে। অনেকের মতে তিনি আসলে বলতে চাইছেন, শক্তির ভারসাম্য বদলাচ্ছে দ্রুত, আর সেই পরিবর্তনের ধাক্কা একের পর এক দেশকে প্রভাবিত করতে পারে। তাহলে কি সত্যি ধ্বংসের পথে এগোচ্ছে ওই ইসলামিক দেশগুলো? কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? যা পরিস্থিতি চলছে তাতে অনেকের মনে হচ্ছে একটাই প্রশ্ন জাগছে, আর তা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে সময়ের অপেক্ষা? দেখুন, বাবা ভাঙা নাস্ট্রাদামুসের মতন বিখ্যাত ভবিষ্যৎ বক্তারা আগেই জানিয়ে গিয়েছেন যে 2026 সালে এক ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হতে চলেছে গোটা বিশ্ব। অনেকেই মনে করছেন তারা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিতই দিয়ে গিয়েছেন। এই আবহে ঘুরে ফিরে আসছে আরও একজনের নাম, আর তিনি হলেন অ্যালবার্ট পাইক। কে এই অ্যালবার্ট পাইক? আমেরিকার নাগরিক অ্যালবার্ট পাইক ছিলেন পেশায় একজন আইনজীবী, সৈনিক এবং লেখক। পাশাপাশি ইউরোপের ফ্রি ম্যাশন সংগঠনের সদস্যও ছিলেন তিনি। ষড়যন্ত্র তত্ত্ববিদদের দাবি, ইতালির জিওসেপ্পে মাজ্জিনিকে অ্যালবার্ট একটি চিঠি লিখেছিলেন, 200 বছরের পুরনো, না উদ্ধার হওয়া সেই চিঠিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার কথাই নাকি লেখা ছিল। ষড়যন্ত্র তত্ত্ববিদদের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চিঠিতে লেখা ছিল, এই যুদ্ধ হবে ইসলামিক দেশ বনাম পশ্চিমী দেশগুলোর মধ্যে, যেখানে লক্ষ লক্ষ প্রাণহানি হবে, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। এই যুদ্ধের কারণ হিসেবে মানুষ ধর্মকেই দায়ী করবে। যুদ্ধের শেষে নতুন বিশ্ব সরকার তৈরি হবে বলেও দাবি করেন ষড়যন্ত্র তত্ত্ববিদরা। ইতিহাসবিদদের মতে ষড়যন্ত্র তত্ত্ববিদদের এটা একটা কৌশল, কিন্তু ভেবে দেখুন, লড়াইটা কিন্তু ধীরে ধীরে ওই ইসলামিক দেশ বনাম পশ্চিমী দেশগুলোর মধ্যেই হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু দেখুন, এখন যা পরিস্থিতি তাতে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে তা একটি বৃহত্তর ভূ রাজনৈতিক পরিস্থিতির রূপান্তরের সূচনা, যেখানে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওই ইসলামিক বিশ্ব। বাহরাইন থেকে সৌদি আরব, পারস্য উপসাগর থেকে লেভান্ট, পুরো মিডল ইস্ট যেন এক অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে ঢুকে পড়েছে, যেখানে প্রতিটি সংঘাত আরেকটি সংঘাতকে জন্ম দিচ্ছে, প্রতিটি প্রতিশোধ আরেকটি প্রতিশোধকে বৈধতা দিচ্ছে।
আর প্রতিটি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক শক্তিগুলোর নতুন কৌশলগত অবস্থান নির্ধারণ করছে। আর এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি শুধুই সামরিক সংঘর্ষ, নাকি একটি বৃহত্তর সভ্যতাগত এবং ক্ষমতা কেন্দ্রিক পুনর্বিন্যাসের সূচনা? কারণ বাস্তব তথ্য বলছে বিশ্বে মুসলিমের জনসংখ্যা কিন্তু সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু রাষ্ট্র এখন একই সময়ে রাজনৈতিক ভাঙন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার চাপে রয়েছে। প্রশ্ন উঠছে যে এই বৈপরীত্য কি কাকতালীয়, নাকি জনসংখ্যাগত শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভূ রাজনৈতিক গুরুত্বও বেড়েছে, আর সেই গুরুত্বই কি তাদের সংঘাতের কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে? আজ যে এক্সে ওয়ার্ল্ড ওয়ার 3 ট্রেন চলছে, সেটি কি বৈশ্বিক অনিশ্চয়তার সম্মিলিত মনস্তত্ত্বের বহিঃপ্রকাশ নয়? কারণ এই মুহূর্তে একদিকে ইরান এবং তার আঞ্চলিক মিত্রগোষ্ঠী, অন্যদিকে ইসরায়েলকে ঘিরে রয়েছে পশ্চিমা নিরাপত্তা বলয়, যার নেতৃত্বে রয়েছে ইউনাইটেড স্টেটস। আর এই শক্তির লড়াই সরাসরি যুদ্ধক্ষেত্রে যতটা চলছে, তার চেয়ে অনেক বেশি চলছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জ্বালানি নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত আধিপত্য এবং তথ্যযুদ্ধের মাধ্যমে। ফলে ইসলামিক দেশগুলোর অভ্যন্তরীণ অস্থিরতা কেবল অভ্যন্তরীণ থাকার কথা নয়, বরং তা দ্রুত বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার অংশ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে এই অস্থিরতা থেকে কার লাভ? দেখুন, ইতিহাস বলছে অস্থির অঞ্চল সবসময় কৌশলগতভাবে ব্যবহারের উপযোগী অঞ্চল। যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা দুর্বল, সেখানে সামরিক ঘাঁটি স্থাপন সহজ, জ্বালানি সম্পদের উপর প্রভাব বিস্তার করা সহজ এবং আঞ্চলিক জোটকে নিজের পক্ষে ঘোরানোটাও সহজ। ফলে সংঘাত কেবলমাত্র ধ্বংস ডেকে আনে তা কিন্তু নয়, পাশাপাশি ক্ষমতার নতুন সুযোগও তৈরি করে। একই সঙ্গে অস্ত্র শিল্প, নিরাপত্তা শিল্প এবং যুদ্ধ অর্থনীতি সবই কিন্তু এই উত্তেজনা থেকে লাভবান হয়। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। অনেকেই বলছেন মুসলিম বিশ্বে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি মানে একটি তরুণ, উদ্দীপ্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বেকার এবং হতাশ জনগোষ্ঠীর উত্থান। কারণ এদের প্রত্যাশা দ্রুত বাড়ছে, কিন্তু সুযোগ সেই গতিতে তৈরি হচ্ছে না। আর এই সামাজিক চাপ রাজনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করে তুলছে। অর্থাৎ সংঘাতের একটি অংশ বাইরের শক্তির প্রভাব হলেও আরেকটি বড় অংশ অভ্যন্তরীণ কাঠামোগত সংকটের ফলে। সব মিলিয়ে সাম্প্রতিক বিশ্ব রাজনীতির মানচিত্রে এক অদ্ভুত সমাপতন চোখে পড়ছে। আর তা হলো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একাধিক মুসলিম প্রধান রাষ্ট্রে একই সঙ্গে অস্থিরতার আবহ। পারমাণবিক এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরে এই চাপে থাকা এই ইরান আজ সরাসরি সামরিক এবং কূটনৈতিক সংঘাতের কেন্দ্রে। ইরানের হামলা বাদ দিলেও এমনিতে উপসাগরীয় অর্থনৈতিক কেন্দ্র সংযুক্ত আমিরাতের শহর দুবাই অঞ্চলগত নিরাপত্তা এবং জ্বালানি রাজনীতির প্রভাবে উদ্বেগের ছায়ায়। ভূরাজনৈতিক ভারসাম্যের সংযোগস্থলে থাকা জর্ডন দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সংঘাতের ধাক্কা সামলে স্থিতি অবস্থা বজায় রেখেছে। আর অর্থনৈতিক সংকট, নিরাপত্তার চাপ এবং সীমান্ত উত্তেজনার ভেতর দিয়ে অনিশ্চয়তার পথে হাঁটছে কিন্তু এখন পাকিস্তান এবং আফগানিস্তান। প্রশ্ন থেকে যাচ্ছে যে এই সংঘাতে কি দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে ইসলামিক দেশগুলো? কারণ অনেকেই মনে করছেন বর্তমানে মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্র পরিচয়ে মুসলিম, কিন্তু নীতিতে এবং কূটনীতিতে স্পষ্টভাবেই ব্যর্থবাদী। কারণ গাজায় 2023-24 সালের গণহত্যা বিশ্ববিবেককে যেভাবে নাড়া দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোকে কিন্তু সেভাবে নাড়া দেয়নি, তারা সেভাবে প্রতিক্রিয়া জানায়নি। এদিকে আন্তর্জাতিক সংস্থা PEWর রিপোর্ট বলছে আর মাত্র কয়েকটা বছর, তারপরেই ভারত বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হবে। এমনিতেই 2010 থেকে 2020 সাল, এই 10 বছরে বিশ্বজুড়ে ব্যাপক হারে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। রিপোর্ট বলছে গত 10 বছরে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে 34.7 কোটি, যা অন্য সমস্ত ধর্মের তুলনায় অনেকটা বেশি। পিউয়ের রিপোর্ট বলছে 2050 সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা 2.8 মিলিয়নে পৌঁছবে। 2050 সালে মুসলিম জনসংখ্যায় ভারত পেছনে ফেলে দেবে মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়াকে। তাহলে কি ভারতের মতো নিরপেক্ষ দেশেও এই সংঘাতের প্রভাব পড়বে? কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে খামেনির হত্যার খবর ছড়িয়ে পড়ার পরেই
পয়লা মার্চ কাশ্মীর উপত্যকা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শ্রীনগরের লালচক থেকে মধ্য কাশ্মীরের বুদগাম, দক্ষিণ এবং উত্তর কাশ্মীরের বেশ কয়েকটি শহর এবং লাদাখের কারগিলে বিক্ষোভের খবর পাওয়া গেছে। ফার্সি এবং উর্দুতে স্লোগান ওঠে, মার্কবার আমেরিকা, মার্কবার ইসরায়েল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু, ইসরায়েলের মৃত্যু। এছাড়াও স্লোগান ওঠে, ইসরায়েল কা জো ইয়ার হ্যায় গদ্দার হ্যায়, গদ্দার হ্যায়। আসলে বুঝতে পারছেন যে বিশ্ব জুড়ে আগুন লাগলে সেই আগুনের ফুলকি এসে পড়তে পারে এই ভারতের বুকেও। আর সেই ফুলকি যাতে দাবানল না হয়ে যায় তা কিন্তু আগেই সামলাতে হবে। চরম সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে ভারতের, না হলে বিপদ কিন্তু আসন্ন। আজ এ পর্যন্তই, নমস্কার।